নমস্কার, অমৃতকল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে। রামকৃষ্ণ মঠের আদিকথা। আজকের আলোচ্য বিষয় নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে, অর্থাৎ আমাদের নতুন মঠ বাড়িতে শ্রী শ্রী মায়ের ঠাকুর পূজা। সব বাধা বিপত্তি অতিক্রম করে সাধুনিবাস, যা বর্তমানে স্বামীজির বাড়ি নামে পরিচিত, তৈরি হয়ে যায়। শ্রীমা তার ত্যাগী সন্তানদের আহ্বানে কালী পূজার পূর্বদিন শনিবার 12ই নভেম্বর 1898 তারিখে তাঁর নিত্য পূজিত শ্রী শ্রী ঠাকুরের ছবি নিয়ে মঠের ঘাটে এসে নেমেছিলেন। নীলাম্বর মুখার্জির বাগান বাড়ির দোতলায় উত্তর পূর্বের ঘরটিতে শ্রীমা বিশ্রাম করেছিলেন। ঠাকুর ঘরে প্রণাম করে তিনি মঠবাসীগণের প্রণাম নিয়েছিলেন। নতুন জমিতে উত্তর দিকে একতলা কোঠাবাড়িটির দোতলা তৈরি করার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। সম্ভবত নীলাম্বর বাবুর বাগানের মঠে নিত্য পূজিত শ্রী শ্রী ঠাকুরের উদাস্থি তাম্র কৌটায় নবনির্মিত সাধু ভবন, যা বর্তমানে স্বামীজির বাড়ি নামে পরিচিত, সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। নতুন তৈরি এই সাধু নিবাসে শ্রীমা নিজ হাতে জায়গা পরিষ্কার ও পূজার আয়োজন করে শ্রী শ্রী ঠাকুরের সেই শ্রীজির পূজা করেছিলেন। সেদিন সকালবেলায় কলকাতা থেকে স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শিবানন্দজি এসেছিলেন। খুব সম্ভবত সীমা যে সময় পূজা করছিলেন, স্বামীজি প্রভৃতি কাছাকাছি কোথাও অপেক্ষা করছিলেন। পূজা সাঙ্গ হলে স্বামীজি শ্রী শ্রী মাকে বলেছিলেন, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেরাও। শ্রীমা তার সঙ্গিনীদের নিয়ে নতুন জমি ঘুরে ফিরে দেখেছিলেন। নতুন বাড়ি দেখে আহ্লাদিত শ্রী শ্রী মা খুব সম্ভবত এবারেই বলেছিলেন, এতদিনে ছেলেদের একটা মাথা গোঁজবার জায়গা হলো। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। নীলাম্বর বাবুর বাগান বাড়িতে ফিরে এসে ঠাকুর ঘরে শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুরকে অন্নভোগ নিবেদন করলেন। শ্রী শ্রী মা তার সঙ্গিনীদের পরিতোষ সহকারে ভোজন করানো হয়। মঠের ডায়েরিতে আমরা পেয়ে থাকি, some women who came with mother were sumptuously fed. No pain was spared to entertain mother and those who accompanied her. এ প্রসঙ্গে দুটি নথিভুক্ত মূল্যবান তথ্য এখানে বলা যেতে পারে। প্রথমটি সূত্র
1915 খ্রিস্টাব্দে প্রকাশিত স্বামীজির ইংরেজি জীবনীর 3য় খণ্ডে পেয়ে থাকি। The Thakur worshipped in the mouth had been taken by them, in the bracket, the monks, thither. The Holy Mother had brought also her own image of the Master, and with special worship blessed the place. মঠ ডায়েরিতে প্রাপ্ত দ্বিতীয় সূত্রে তথ্য কিঞ্চিত বিস্তৃত। সেখানে আমরা পাই, Holy Mother came to see the new mott with her Thakur. Our Thakur was taken to the new house and Mother performed the worship there. Thereafter she came to the mutt at Nilambar Mukherjee's house, offered bhoga and took her meals. She was much pleased to see the new house. শ্রীশ্রীমা নতুন তৈরি সাধুনিবাস স্থায়ী মঠের প্রথম বাড়িটি ঠাকুরকে উৎসর্গ করেন। সেদিন মঠবাসীদের আনন্দের, মহা আনন্দের দিন। তাদের বিশ্বাস, শ্রী শ্রী মা, যিনি স্বয়ং জগন্মাতা, তাদের বাসস্থান করে দিয়েছেন। সন্তানদের চাইতেও শ্রী শ্রী মা অধিক আনন্দিত। এতদিনে তার সন্তানদের মাথা গোজার একটা ঠাঁই হয়েছে। বাড়ির দোতলায় উঠে সেখান থেকে দক্ষিণেশ্বরের শ্রী শ্রী ভবতারিণী মন্দিরের চূড়া দেখে তিনি বলেছিলেন, বাহ, বেশ হয়েছে, এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। এছাড়াও আরো কিছু বাড়তি তথ্য পাওয়া যায় স্বামী অদ্ভুতানন্দজির স্মৃতি কথা থেকে। তিনি বলেছিলেন, মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন। সেদিন মঠের সকলে মিলে তাঁর পায়ে ধুলি নিয়েছিল। এখনো মঠে সে ধুলি পূজা হয়। মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। এই সংক্ষিপ্ত ঘটনা রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে বিশেষ স্মরণীয়। মঠবাসীদের কাছে এদিন খুবই তাৎপর্যপূর্ণ ও হৃদয়স্পর্শী। স্বয়ং সংঘ জননী তার সন্তানদের প্রথম বাসগৃহটি তাদের কল্যাণার্থে উৎসর্গ করেছিলেন। সেদিন অপরাহ্নে স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজি ও স্বামী শারদানন্দজির সঙ্গে শ্রী শ্রী মা কলিকাতায় ফিরে যান। প্রথম তিনজন বলরাম ভবনে আয়োজিত নিবেদিতার স্কুল সংগঠন বিষয়ক সভায় যোগদান করেছিলেন। গৃহস্থ ভক্তগণকে নিয়ে ঘরোয়া সভা, ভক্তগণ যাতে তাদের মেয়েদের স্কুলে পড়তে পাঠায় সেজন্য ভগিনী নিবেদিতা আবেদন জানান। স্বামীজির প্রচেষ্টায় কিছু সাড়া পাওয়া যায়। পরদিন শ্রী শ্রী মা 16 নম্বর বোসপাড়া লেনে নিবেদিতার বাড়িতে স্বহস্তে শ্রী শ্রী ঠাকুরের পূজা করেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করেন। মেয়েদের স্কুল আরম্ভ হয়। রামকৃষ্ণ মিশন পরিচালিত সেবা কার্যে বালিকা বিদ্যালয়ের সংযোজন এক নতুন উজ্জ্বল সম্ভাবনাকে উন্মোচিত করে। এরপর একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল 9 ডিসেম্বর 1898 তারিখে, শুক্রবার 24 অগ্রহায়ণ 1305 বঙ্গাব্দে। স্বামীজি কলকাতা থেকে আগের দিন মঠে এসে রাত্রিবাস করেছিলেন এবং সেদিনের মঠ ডায়েরি থেকে জানা যায় যে ব্রহ্মচারী হরিপদ, পরবর্তীকালে স্বামী বোধানন্দজি, কলকাতায় গিয়েছিলেন ঠাকুর পূজার জন্য কিছু জিনিসপত্র কিনতে। আলোচ্য দিনে কলকাতা থেকে এসেছিলেন স্বামী তুরীয়ানন্দজি, স্বামী সদানন্দজি ও স্বামী বিরজানন্দজি। সেদিনকার অনুষ্ঠানাদির পর স্বামীজি এবং এই তিনজনে কলিকাতায় ফিরে গিয়েছিলেন। প্রশ্ন ওঠে, সেদিন কি অনুষ্ঠানটা হয়েছিল? মঠের ডায়েরিতে শুধুমাত্র লেখা রয়েছে
Thakur was taken to the new mart and the new mart was consecrated. অতিরিক্ত কোনো তথ্য সেখানে নেই। ব্যক্তিগত ডায়েরি রাখতেন স্বামী ব্রহ্মানন্দজি, তাঁর ডায়েরিতে এ বিষয়ের কোনো উল্লেখ নেই। প্রাসঙ্গিক সব তথ্যাদি বিচার করে আমাদের মনে হয়েছে যে ঠাকুর ঘর, ধ্যান ঘর, রান্নাঘর ইত্যাদির জন্য নতুন বাড়িটির নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হয়েছিল। এই দিনটিতে আত্মারামের কৌটা নতুন ঠাকুর বাড়িতে এনে শ্রী ঠাকুরের ষোড়শ উপচারে পূজা ও হোম আদি করা হয়েছিল। নতুন মঠেই রান্না করে শ্রী ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয়েছিল। ঠাকুর বাড়িতে এই পূজা ও হোমাদিকে কেন্দ্র করে নতুন মঠের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা সুসম্পন্ন হয়েছিল। এছাড়াও স্মরণীয় যে স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দজি 11ই ডিসেম্বর নতুন মঠে বসে প্রসাদ গ্রহণ করেছিলেন। সেখানেও রাত্রিবাসও করেছিলেন। স্বামীজি পুনরায় নতুন মঠে রাত্রিবাস করেছিলেন 16 এবং 17 ডিসেম্বর তারিখে। এদিকে 12ই ডিসেম্বর স্বামী প্রেমানন্দজি বৃন্দাবন থেকে এসে পৌঁছেছিলেন। স্বামী নিরঞ্জনানন্দজিও এসেছিলেন বেনারস থেকে। সম্পূর্ণ পায়ে নতুন মঠ দেখবার জন্য শ্রী মা বেলুড়ে এসেছিলেন 20 ডিসেম্বর 1898 তারিখ। নতুন মঠ দেখে শ্রী মা তৃপ্ত ও আহ্লাদিত হয়েছিলেন। এরকম কোনো একদিনে শ্রীমার মুখে মঠবাসীগণ শুনেছিলেন তার এক দিব্য দর্শনের কথা। তিনি বলেছিলেন যে তিনি বরাবরই দেখতেন যেখানে মঠ বাড়ি, কলা বাগান টাগান, তার মধ্যে একটি ঘরে শ্রী ঠাকুর বাস করছেন। শ্রীমা মঠ থেকে স্বামী প্রকাশানন্দজিকে নিয়ে বালিতে যান, সম্ভবত শ্রী কল্যাণেশ্বর শিব মন্দিরে। রামকৃষ্ণ মঠের বিকাশের আলোচ্য অধ্যায়ে শ্রীমা ঘনিষ্ঠভাবে যুক্ত হন এই পর্যায়ে হতে। এই সময় মঠ জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো অনেক কিছুই ছিল স্বামীজি কেন্দ্রিক। যেহেতু স্বামীজি ছিলেন মঠের মধ্যমণি, সে কারণে ঘটনাবলীর অনেকগুলি তাকে কেন্দ্র করে ঘটাই ছিল স্বাভাবিক। এ সকল ঘটনাবলীর মধ্যে পরিস্ফুট হয়েছে তার ব্যক্তিত্বের বর্ণালী, যা অপর সকলকে বিমোহিত করেছে। আরও পরিস্ফুট হয়েছে যে স্বামীজি কিভাবে অপরের অগোচরে সকলের আরাধ্য রূপে সাদরে গৃহীত হয়েছিলেন। কাশ্মীরে শ্রী অমরনাথ ও শ্রী ক্ষীর ভবানী দর্শন করে স্বামীজি 18ই অক্টোবর মঠে অকস্মাৎ উপস্থিত হয়েছিলেন। তার ভগ্ন স্বাস্থ্য ও গভীর অন্তর্মুখীন ভাব দেখে স্বামী ব্রহ্মানন্দজি প্রমুখ গুরু ভাইগণ চিন্তান্বিত হয়ে পড়েছিলেন। 2-3 দিন পরে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মঠে উপস্থিত হতেই স্বামী ব্রহ্মানন্দজি তাকে বলেন, কাশ্মীর থেকে ফিরে আসা অবধি স্বামীজি কারোর সঙ্গে কোনো কথাবার্তা কর না, স্তব্ধ হয়ে বসে থাকেন। তুই স্বামীজির কাছে গল্প স্বল্প করে স্বামীজির মনটা নিচে আনতে চেষ্টা করিস। নিঃসন্দেহে প্রাণোচ্ছল স্বামীজির মধ্যে তুষ্ণী ভাব সকলকে ভাবিত করে তুলেছিল। বিশেষ করে মঠবাসীগণ যখন জানতে পারেন যে শ্রী অমরনাথ দর্শনের পর থেকেই স্বামীজির মাথায় 24 ঘন্টা সাক্ষাৎ শিব বসে আছেন, কিন্তু স্বামীজির অন্তরের ভাব চাপবার ক্ষমতা ছিল অপরিসীম। তিনি 18ই অক্টোবর অপরাহ্নেই মঠের নতুন জমিতে বাড়ি তৈরির অগ্রগতি দেখতে গিয়েছিলেন। সন্ধ্যায় প্রশ্নোত্তরের জন্য নির্দিষ্ট আসরে তিনি তার সদ্য রচিত 3টি কবিতা পাঠ করে সকলকে চমৎকৃত করেন। শেষ কবিতাটি ছিল কালী দ্য মাদার। 19 এবং 20 অক্টোবর তারিখে তিনি নিজের হাতে সপ্তশতী হোম করেন।
পরদিন ছিল দুর্গা সপ্তমী। স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী প্রকাশানন্দজি ও ব্রহ্মচারী বিমলানন্দজিকে সঙ্গে নিয়ে স্বামীজি কলকাতায় বাগবাজারে যান শ্রী শ্রী মাকে প্রণাম করতে। সেই দিনই কথা প্রসঙ্গে তিনি শ্রী শ্রী মার নিকট অনুযোগ করেছিলেন তার উপর মুসলমান ফকিরের অভিচার সম্বন্ধে। শ্রী শ্রী মা তাকে মিষ্ট বচনে শান্ত করেছিলেন। কলিকাতা কর্পোরেশনের উপসভাপতি ও তৎকালীন মঠ বাড়ির মালিক নীলাম্বর মুখোপাধ্যায় ও তার ভাই কাশ্মীর ও জম্মুর প্রধান বিচারপতি ঋষিবর মুখোপাধ্যায় স্বামীজির সঙ্গে সাক্ষাতের জন্য 6 নভেম্বর মঠে এসেছিলেন। খবর পেয়ে স্বামীজি মঠে এসে তাদের সাদরে অভ্যর্থনা জানান ও আদর আপ্যায়ন করেন। যখন স্বামীজি মঠে উপস্থিত থাকতেন সে সময় মঠে দেখা যেত নিত্য উৎসব। শ্রী রামকৃষ্ণের গৃহী শিষ্য, স্বামীজির প্রাক্তন সহপাঠী ও বন্ধু বান্ধব ছাড়াও অনেক বিখ্যাত ব্যক্তি মঠে উপস্থিত হয়েছেন স্বামীজির সাক্ষাতের জন্য। এসেছেন মাননীয় আনন্দ চার্লু, বৌদ্ধ নেতা ও নাগরিক ধর্মপাল, শ্যাম দেশের রাজপুত্র জিনবর বংশ, খেতরের মুন্সি জগনমোহন লাল, বিশপ কলেজের অধ্যাপক পণ্ডিত হরিদেব শাস্ত্রী, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, অধ্যাপক নৃত্যগোপাল গোস্বামী প্রভৃতি। এ সকল গণ্যমান্য ব্যক্তি ছাড়াও যুবকেরা এসেছে দলে দলে। যুবকদের দেখলেই স্বামীজি মহা খুশি। ওই সময় কত ঘটনা ঘটেছে স্বামীজিকে নিয়ে, কতজনের কত স্মৃতি। একদিন জনকয়েক কলেজের ছোকরা চড়ুই ভাতি করতে গিয়েছিল বেলুড়ে। নীলাম্বর বাবুর বাগানের মঠে স্বামীজির সঙ্গে তাদের দেখা। স্বামীজি স্বামী সদানন্দজিকে ডেকে বললেন, ওরে গুপ্ত, এইসব ছোকরারা এসেছে, এদের তাড়াতাড়ি একটু খাবার ব্যবস্থা করে দে। ফরিদকর্মা স্বামী সদানন্দজি ঘন্টা খানেকের ভিতর চমৎকার খিচুড়ি ও মাংস রান্না করে এনে হাজির। স্বামীজি তাদের বলেন, নে সব খেয়ে নে। সকলেরই বোধ হয় স্বামীজি তাদের অতি আপনার। আবার দেখি একদল যুবক এসেছে স্বামীজিকে দেখতে। দলের মধ্যে ছিল শরৎ সরকার, প্রবোধ বসু প্রভৃতি। কাল বৈশাখীর সময় আকাশের ঘনঘটা দেখে স্বামীজি একেবারে নৌকার কাছ পর্যন্ত নিজে এসে সবাইকে তুলে দিলেন, আর মাঝিকে বলে দিলেন, বাবা বড্ড মেঘ উঠেছে, এদের সাবধানে নিয়ে যেও। যুবকগণ ভাবতে ভাবতে বাড়ি ফেরে। এমন দরদি মানুষ কে কবে দেখেছে? যুবকদের বন্ধু ও শহীদ বিবেকানন্দই আমার মঠবাসীগণের চোখে আরাধ্য দেবতা হয়ে উঠেছিলেন। এই নীলাম্বর বাবুর বাগানের ঘাটে একদিন স্বামীজি গঙ্গা স্নান করে উঠেছেন। সেবক কানাই মহারাজ, স্বামী নির্ভয়ানন্দজি স্বামীজির মাথা গা মোছাতে থাকেন। স্বামীজির ইংরেজ শিষ্য গুডউইনের ইচ্ছা স্বামীজির পা মুছিয়ে দেন। তার মনোভাব বুঝে স্বামীজি তাকে পা বাড়িয়ে দেন, বলেন, সিট ডাউন এন্ড রাব ইট। শিষ্যগণ স্বামীজিকে গুরুদেব মহেশ্বর মনে করেন, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তার নিজের গুরু ভাইগণ দেখতেন যে তার মধ্যেই শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা জল জল করছে। বিস্ময় বিমুগ্ধ স্বামী প্রেমানন্দজি স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখেছিলেন, নরেনের মধ্যে তার শক্তি কাজ করছে, দেখো না পৃথিবীর মধ্যে যেন হুটোপাটি লাগিয়ে দিয়েছে। শুধু শ্রী ঠাকুরের শক্তি স্বামীজির মাধ্যমে ক্রিয়াশীল এ কথাই নয়, গুরু ভাইগণের বিশ্বাস হয়েছিল যে স্বামীজি ও শ্রী ঠাকুর ছিলেন অভিন্ন। একদিন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী শ্রী ঠাকুরের পূজার পুষ্পপাত্রে স্বামীজির শ্রীচরণ স্থাপন করে পূজা করেছিলেন। স্বামীজি এ বিষয়ে স্বামী প্রেমানন্দের
দৃষ্টি আকর্ষণ করলে স্বামী প্রেমানন্দজি বলেন, তা বেশ করেছে, তুমি আর ঠাকুর কি ভিন্ন? প্রেক্ষাপটে স্বামীজি যেখানে প্রধান চরিত্র, সেখানে বৈচিত্র্য, অভিনবত্ব, ভাবৈশ্বর্য থাকাই প্রত্যাশিত। কিন্তু মঠ জীবনে এতদ ভিন্ন পরিস্থিতিতেও বৈচিত্র্য ও আনন্দ উৎসবের অভাব ছিল না। 28 মে 1898 সন্ধ্যাবেলায় জপধ্যানের পর ভক্ত কালীপদ ঘোষ ফেনোগ্রাফ যন্ত্র বাজিয়ে মঠবাসীগণকে চমৎকৃত করেছিলেন। ফেনোগ্রাম তখন এদেশে নতুন আমদানি হয়েছে। ইতঃপূর্বে 29 মার্চ সন্ধ্যারতির পর একটি কনসার্ট বা ঐকতান বাদনের আসর বসেছিল হলঘর তথা নাট মন্দিরে। এর নেতা অমৃতলাল দত্ত ওরফে হাবু বাবু স্বামীজির সম্পর্কিত ভাই। তিনি বিভিন্ন যন্ত্র সঙ্গীতে পারদর্শী। কাশীপুর বাগানবাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের পীড়াপিড়িতে হাবু দত্তের বুক স্পর্শ করে দিয়েছিলেন, যার ফলে তিনি বেশ কিছুক্ষণ জ্ঞানরহিত হয়ে পড়েছিলেন। কনসার্টে উপস্থিত মিসেস অলিবুল, মিস ম্যাকলাউড ও মঠবাসীগণ বাদকদের কুশলতার খুব প্রশংসা করেন। কাশ্মীর থেকে ফিরে মিসেস বুল ও মিস ম্যাকলাউড প্রথমে কিছুদিন কলিকাতায় এবং তারপর বেলুড়ের উত্তর বালিতে একটি ভাড়া বাড়িতে বাস করছিলেন। বড়দিনের দিন তাদের আমন্ত্রণে অনেক সাধু ব্রহ্মচারী খ্রিস্ট উৎসবে যোগদান করেছিলেন। 30 ডিসেম্বর নীলাম্বর বাবুর বাগান বাড়িতে সম্ভবত নিজের হলঘরেই মিসেস বুল ও মিস ম্যাকলাউডকে বিদায় অভিনন্দন জানানো হয়েছিল। সবার অনুষ্ঠানে নেতৃত্ব দেন স্বামী শারদানন্দজি। বিদেশি এই দুই মহিলা ঠাকুর ঘরে প্রণাম করে বিদায় নেন। মিসেস বুল আরো কয়েকবার মঠে এসেছিলেন। অবশ্য মিস ম্যাকলাউড অনেকবার এদেশে এসেছেন এবং বেলুড় মঠে বাস করেছেন। 23 ডিসেম্বর স্বামী ব্রহ্মানন্দজি তরুণ মঠবাসীগণের একটি দলকে নিয়ে গিয়েছিলেন কলিকাতার বরের মাঠে বেলুন ওড়ানো দেখবার জন্য। প্রায় 2.5 মাস আগে স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী অদ্বৈতানন্দজি এবং অপর কয়েকজন বলরাম ভবনে গিয়েছিলেন নিকটবর্তী একটি স্থানে আন্দুল দলের কালী কীর্তন শুনতে। এরও আগে 24 জুলাই বলরাম বসুর পুত্র রামকৃষ্ণ বসুর আমন্ত্রণে মঠের সাধু ব্রহ্মচারীগণ বলরাম ভবনে ভান্ডারায় যোগ দিয়েছিলেন। গিরিশচন্দ্র ঘোষ ও তুলসীরাম ঘোষও ভিন্ন ভিন্ন দিনে কয়েকজন সাধুকে ভোজন করিয়েছিলেন। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।